৮৪ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে সেই টাকা কৃষকদের দিলে আলুর লসটা রিকভার হয়ে যাবে। শুধু এতটুকু পোস্ট করার কারণে শাহিন মাহমুদ নামের একজনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা। এতে নাকি তারেক রহমানের ইজ্জত খোয়া গেছে। এখন মামলার মাধ্যমে সেটার ক্ষতিপূরণ চায় তারা। কদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মুরব্বির সাথে করা অসদাচরণের ভিডিও শেয়ার দেয় নিজের দলের এক ত্যাগী নেতাকে বহিষ্কার করেছিল ছাত্রদল। আজ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একজনের বিরুদ্ধে হয়েছে মামলা। একদিকে তারেক রহমান বলছেন, তোমরা যত পারো আমার সমালোচনা করো, আমাকে ব্যঙ্গ করে কার্টুন আঁকো। অন্যদিকে তার দলের লোকেরা বহিষ্কার মামলা খেলা শুরু করেছে। এই হচ্ছে তাদের রাজনৈতিক রূপ। একই অঙ্গে কত রূপ। ওরা সর্প হইয়া দংশন করে আর ওঝা হইয়া ঝাড়ে। একদিকে বলে আওয়ামী লীগের বিচার চায়, অন্যদিকে সেই আওয়ামী লীগেরই পুনর্বাসনের জন্য কাজ করে। এক নেতা বলে ভারতের গোলামি করবে না, অন্যজন বলে ভারতের সাথে তুখোর বন্ধুত্ব চায়। মানে একটা গোজামিল পার্টিতে রূপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৫ আগস্টের পর কার্টুনিস্ট কিশোরের তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে আঁকা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছিলেন তারেক রহমান নিজে। ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শনের এমন উদার নজির দেখিয়ে তিনি বাহবা পেয়েছিলেন, প্রশংসাও কুড়িয়েছেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সহনশীলতা ও মূল্যবোধ রূপ নিল ভয়ঙ্কর স্বৈরাচারে। মূল ঘটনা হলো, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে শাহিন মাহমুদ নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মানহানির মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক ইলতুমিশা সওদাগর। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদীর অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর ১৫ নভেম্বর মামলার আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত। আপনাদের স্পষ্ট মনে থাকার কথা, ডাকসুতে জেতার পর ভিপি সাদিক কায়েম বলেছিল, আপনারা সবাই মিলে আমাদেরকে ইচ্ছামতো সমালোচনা করবেন, আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন, আমরা ভুল শুধরে নেব। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে একাধিক প্রোগ্রামে বলেছেন, আপনারা আমাদের সমালোচনা করবেন, প্রশ্ন করবেন, আমাদের ভুল ধরিয়ে দিবেন, আমরা শুধরে নেব, ভুল করলে ক্ষমা চাইব। আর এই দিকে এমন এক সুপ্রিম নেতা আমাদের দেশে আছে যার নামও উল্লেখ করা হয়নি, তার বক্তব্য ধরে সামান্য একটা বাক্য লিখেছে, তাতেই মামলা করে দিছে। এই বাক স্বাধীনতার জন্যই কি জুলাই এসেছিল? আরে উনি এমন এক নেতা যে কিনা ৫ আগস্টের পর ১.৫ বছর চলে গেল এখনো দেশের ভোটারই হননি। যিনি দেশে আসার, দেশের ভোটার হওয়ার প্রয়োজন মনে করছেন না, তাকে নিয়ে একটা বাক্যও লেখা যাবে না? তিনি নাকি আবার দেশ নেতা। দেখুন, বিএনপির কেন্দ্রীয় নেতা নেত্রীরা সারাদিন গুজব আর মিথ্যা নিউজ ছড়ায়। গতকাল ডাকসুর সদস্য রাফিয়াকে নিয়ে কি নোংরামিটাই না করলো জিয়ার সৈনিকরা। টকশোগুলোতে নাহরিন আমিন খান আর কাজী জেবিনরা তো গুজবের ফ্যাক্টরি বানিয়েছেন। তাদেরকে ঠিক না করে একজনের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য মামলা দেওয়া বিএনপি ফেসিবাদের নতুন সংযোজন। তারেকের নামে যে কোনো মতামত প্রকাশ করা যাবে। কেউ চাইলে আলু তারেক, খাম্বা তারেক বলতে পারে। এটা মেনে নিয়েই তাকে ড্রয়িং রুম রাজনীতিটা করতে হবে। আর মেনে নিতে না পারলে রাজনীতি ছেড়ে চলে যান। গাড়ির মূল্য ৮৮ কোটি টাকা না হলে এটা সংশোধন দিতে পারতেন তারেক রহমান, কিন্তু মামলা হইল কিসের ভিত্তিতে? কদিন আগে এই গুজব ছড়ানোর জন্য বিএনপির ২ নেতানেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল ছাত্র শিবির। তবু শিবিরের নামে মিথ্যা বক্তব্য দিয়েই যাচ্ছে তারা। ক্ষমা না চাইলে শিবির আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। তারেক রহমান নিজের দলের লোকদের মানুষ না করে ফেসবুক খুঁজে খুঁজে মামলা দেওয়া শুরু করলো। জনাব তারেক রহমান নিজেই বারবার বলেন, তার নামের আগে অতিরিক্ত পদবি বা লকব জুড়ে দিয়ে তাকে অরাধ্য বানানো না হোক। তিনি জানেন, কেউ গালি দিলেই তার সম্মান কমবে না, আবার কেউ প্রশংসা করলেই সুনাম বেড়ে যাবে না। শেখ হাসিনার সময়ও দেখেছি, চারপাশের অতি উৎসাহী লোকজন নিজেদের স্বার্থে নেতৃত্বকে ব্যবহার করে দলের পক্ষ নিয়ে অসংলগ্ন কথা বলে অযথা উত্তেজনা তৈরি করত। এতে দলের ক্ষতি ছাড়া লাভ কিছুই হয়নি। কারণ নেতৃত্বের শক্তি আসে কর্মীদের পরিপক্কতা থেকে, আবেগের উত্তাল ঢেউ থেকে নয়। জামাত আমির আর জামাতকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে ওই জামাত শিবিরের লোকেরাই। কিন্তু কই,
কখনো তো একজনকেও এ দায়ে বহিষ্কার করা হয়নি। তাহলে তারেক ফখরুলকে নিয়ে কেন সমালোচনা করা যাবে না? তারা কি সমালোচনার ঊর্ধ্বে? কারা এত উপরে উঠালো তাদের? মনে রাখতে হবে, এত উপরে উঠবেন না যাতে পড়ে গেলে কমলের পাঁজরটা সজোরে ভেঙে যায়। নত থাকুন, নত মস্তকে থাকুন। এটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ। এখানে কেউ কারো তাবেদারি মানবে না, সত্যিটা তারা বলবেই। আপনারা দেখেন না মহাপ্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কি হাল? তার চেহারায় নমরুদের ছাপ কি খেয়াল করেছেন? কিংবা এই যে মোহাম্মদ আরাফাত, আর একটু এগিয়ে শেখ হাসিনার চেহারাটাও দেখবেন সামনে। অহংকারী, প্রতাপশালী, ক্ষমতাধর এসব শব্দ কেবল মহান রবের সাথেই যায়। অন্য কেউ এসব নিয়ে টানা হেঁচড়া করলে তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন তিনি। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে।